এদিকে এদিকে। স্যার কোন পেট্রোলটা দেবো, নর্মাল না এইচকে? আরে ভাই নর্মালি দিয়ে দাও না। আর তাছাড়া দেখো না পেট্রোল কত দামি হয়ে গেছে। কত টাকা দেবো স্যার? এক কাজ করো, এই 1000 টাকা দিয়ে দাও। নাও, এই হলো চাবি। ওকে স্যার। ওকে। এই নিন স্যার। থ্যাংক ইউ। ওনার কি হয়েছে স্যার? কি হয়েছে? মুখ থেকে রক্ত পড়ছে। দাদা, ও দাদা, দাদা, আরে ও মাই গড, আরে এ তো মারা গেছে। খুন খুন খুন! কি হয়েছে, কি হয়েছে? আরে কেন চেঁচাচ্ছ, কি হয়েছে? কি করে স্যার ওনার গাড়িতে লাশ। লাশ? স্যার জানি না কাকে মেরে নিয়ে যাচ্ছিল। আমি সত্যি জানি না ও কি করে মারা গেছে। আমাকে কিছু বোঝাতে হবে না, আমি সিআইডি কে ফোন করছি। না না, যা বোঝানো সিআইডি কে বোঝাবে। আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, গাড়ির ভেতরে লাশ রয়েছে স্যার। এই গাড়িটা কার? গাড়িটা এনার স্যার। আপনার গাড়ি এটা? হ্যাঁ স্যার। কে মেরেছে একে? আমরা মারিনি স্যার, আর আমরা জানি না যে কে ওকে মেরেছে। স্যার এই লোকটা আগেই মরে গেছিল, আর এর মুখ থেকে রক্ত পড়ছিল। এই অভিজিৎ, শরীরে কোনো আঘাত টাঘাতের চিহ্ন বা কোনো গুলি লাগার চিহ্ন নেই, আর গলা টিপে ধরার চিহ্নও নেই। আচ্ছা, কি কি দেখেছিলে তুমি? কি বললে জানো? স্যার উনি আমাকে 1000 টাকা দিয়েছিলেন পেট্রোল ভরার জন্য, আর পেট্রোলটা ভরার পর যখন চাবিটা দিতে গেছিলাম দেখলাম পিছনের সিটে এই লোকটা মরে পড়ে রয়েছে, আর মুখ থেকে রক্ত পড়ছে। আচ্ছা, এই লোকটা কে? স্যার আমরা জানি না স্যার। জানি না কথার মানে? এই গাড়িটা তোমার, এই লাশটা তোমার গাড়িতেই পড়েছিল, আর তুমি বলছো তুমি কিছু জানো না? স্যার আমাদের বিশ্বাস করুন স্যার। স্যার আমরা জানি না যে ইনি কে, আর আমরা মারলেও ওনাকে গাড়িতে করে কেন নিয়ে আসবো? আমরা ওনাকে যে কোনো জায়গায় ফেলে দিতে পারতাম। আর স্যার উনি তো আমাদের কাছে লিফট চেয়েছিলেন ওই পেছনের রাস্তাটায়। এখানে এসে দেখলাম উনি মারা গেছেন। আমি ওকে বলেও ছিলাম ওনাকে লিফট দিও না, কিন্তু আমার কথা কিছুতেই শুনলো না। এক মিনিট। যখন আপনারা একে লিফট দিয়েছিলেন তখন এই লোকটা ঠিক ছিল? হ্যাঁ স্যার, তখন তো ঠিক ছিল পুরো। এ কি কিছু বলেছিল তোমাদেরকে? হ্যাঁ, এই হসপিটালে যাওয়ার কথা বলছিল। আর স্যার বলছিল যে কিছু অসুবিধা হচ্ছিল, ব্যাস এর থেকে বেশি তো কিছু বলেনি। আচ্ছা, আপনাদের ওই জায়গাটা মনে আছে যেখানে আপনারা ওকে লিফট দিয়েছিলেন? হ্যাঁ। ঠিক আছে বিবেক, কিসা একটা কাজ করো, ফোন করে একটা অ্যাম্বুলেন্স ডাকো আর লাশকে ফরেন্সিক ল্যাবে পাঠাও। স্যার ব্যাস সামনে ওখানে দাঁড় করান। এইখানে? হ্যাঁ স্যার, এটাই সেই জায়গা যেখান থেকে ওনাকে লিফট দিয়েছিলাম। স্যার 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 ওই লোকটা এইখান দিয়ে দৌড়ে এসেছিল। ওই যে জঙ্গলের ভিতর থেকে? চলো দেখা যাক। আচ্ছা, আরেকটা কথা বলো, আর কেউ ছিল না ওর সঙ্গে? না স্যার, উনি তো একাই ছিলেন, তাছাড়া তো আর কাউকে দেখতে পাইনি আমরা। বোধহয় কেউ আশেপাশেই লুকিয়েছিল। হ্যাঁ স্যার, হতে পারে। ওই লোকটা এই জঙ্গল থেকেই দৌড়ে এসেছিল, দেখে মনে হচ্ছিল যে ওনার পেছনে কেউ ধাওয়া করছিল। আচ্ছা, কি হয়েছিল সেটা জিজ্ঞেস করেননি আপনারা? স্যার আমরা তো জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কিন্তু উনি তো কিছু বললেন না। আর কি কথা হয়েছিল ওর সাথে? বেশি কথা তো হয়নি, কিন্তু হ্যাঁ উনি এটুকু বলেছিলেন যে কোনো হসপিটাল দেখলে ওনাকে ওখানে নামিয়ে দিতে। স্যার মনে হয় ওকে কোনো বিছেতে কামড়েছে, বা কোনো বিষাক্ত সাপ টাপ কামড়েছে হয়তো। ফ্রেডি সাপে কামড়ালে পরিষ্কার বোঝা যেত। আপনারা একটা কাজ করুন, আপনারা চলে যান এখন, যদি দরকার পড়ে তাহলে আবার ডেকে পাঠাবো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওই দিক থেকেই চলে যান। দেখা যাক এখানে আদৌ হয়েছিলটা কি। ওই লোকটা জঙ্গল থেকে বাইরের দিকে পালাচ্ছিল, ভাবার বিষয় হচ্ছে এই যে করছিলটা কি ও এখানে। ফ্রেডি, লোকজন এরকম জায়গায় আসে কেন? লুকোবার জন্য। লুকোনোর জন্য? হ্যাঁ মানে বলছি
কোথাও কোনো গন্ডগোল পাকিয়ে হয়তো পালাচ্ছিল, তখনই তো মানুষ জঙ্গলে এসে লুকিয়ে পড়ে। হ্যাঁ স্যার, নয়তো কেউ বাড়ি ছেড়ে জঙ্গলে কেন আসবে? ঘোরার জন্য তো আসতে পারে। স্যার জঙ্গলে ঘোরাও তো বারণ নয়। সেটাও ঠিক, কিন্তু এখানে এসেছিল কেন? এই নাও, আজকাল এসব জিনিস জঙ্গলে বেশি দেখতে পাওয়া যায়, আর জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় না। মদের বোতল। মদ খেতে আসে লোকজন এখানে, চুপি চুপি এই কাজটাই বেশি হয়। স্যার এই দেখুন স্যার। আমি তো তোমাকে বলছিলাম এইসব জিনিসই জঙ্গলে বেশি দেখতে পাবে। স্যার এত বড় জঙ্গলে কি করে জানতে পারবো কি করতে এসেছিল? হয়তো ডান্স করতে এসেছিল। কেন বাড়িতে ডান্স করতে পারতো না? আরে স্যার, বাড়িতে ডান্স করলে তো বাড়ির লোকজন হাসবে। স্যার আপনিও কি বাড়িতে ডান্স করেন? আর আপনাকে দেখেও কেউ কি হাসাহাসি করেন? হ্যাঁ, আমার বউও তো হাসতে হাসতে পাগল হয়ে গেছিল, তাই ভেবেছিলাম যে লোটা কম্বল গুটিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। হ্যাঁ সেটা তো ঠিক। আর এটা কি? কার? আরে এখানে আসার রাস্তাটা কোত্থেকে পেলো এই গাড়ি নিয়ে? কি জানি বাবা, লোক কোন কোন পথে ঢোকে। করে। আরে 1 মিনিট সামলে দাঁড়াও, দেখো কোনো প্রমাণ নষ্ট না হয়ে যায়। কোথাও এটা ওই লোকটারই গাড়ি নয় তো? এটা যদি ওই লোকটারই হয় তো ও গাড়ি এখান থেকে নিয়ে বাইরে গেল না কেন? লিফট চাইতে গেল কেন লোকের কাছে? স্যার ওই লোকটা তো প্রায় মরতে বসেছিল, তাই গাড়িটা হয়তো এখানে রেখেছে। লোকটা এখান থেকে পালিয়ে গেল রাস্তায়, আর ওখানে গাড়িতে লিফট নেওয়ার পর মরে গেল। ও এখানে এসেছিল, গাড়িটা রেখে গিয়েছিল, এখানে কিছু একটা হয়েছে। আর মনে হচ্ছে না যে একা ছিল, ওর সঙ্গে নিশ্চয়ই কেউ না কেউ ছিল। ওইসব লোকগুলো গাড়ি থেকে বেরোলো না, শুধু এই লোকটাই বেরিয়েছিল, বাকিরা গায়েব। বাকি সবাই গায়েব। অভিজিৎ, এই যে পেপারের ছেঁড়া টুকরো একটা, স্ট্যাম্প মারা রয়েছে, কি লেখা রয়েছে সেটা বুঝতে পারছি না। অভিজিৎ, আমাদের এই গাড়িটা এখান থেকে বাইরে নিয়ে যাওয়া দরকার। মনে হচ্ছে বস, মনে হচ্ছে এই গাড়িটা এই পথ দিয়েই ঢোকানো হয়েছে। এই পথ দিয়েই বের করে নিয়ে যাই। চলো বিবেক, একটা কাজ করো, এই জায়গাটার ভালো করে ছবি তোলো, ঠিক আছে? প্রত্যেকটা পাতার ছবি তুলে নেবে, আর এই গাড়িটারও ভেতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকেই ছবি তুলবে। কুইক। আর একটা কাজ করো, গাড়ির নাম্বার দেখে খোঁজ নাও কার নামে আছে এই গাড়িটা। এই গাড়িটা কার? ইয়েস স্যার। দয়া, স্ট্যাম্পটা কোনো কোনো কোম্পানির স্ট্যাম্প মনে হচ্ছে। এই কোম্পানিটার ব্যাপারে আমরা খোঁজ করতে পারি যে এটা কোন কোম্পানি। হয়তো ওই মৃত লোকটারও কোনো খবর পেয়ে যেতে পারি। সারিকা, হ্যাঁ স্যার। কেমিক্যাল রেডি আছে তো? হ্যাঁ স্যার। ওকে। মদের গন্ধ আসছে। হ্যাঁ, আমি তো ড্রিঙ্ক করিনি।
স্যার আমি জানি যদি আপনি মদ খেতেন তো সারিকা, সরি স্যার। একটা কাজ করো, এইটা যে লিকুইডটা বেরোলো না, এটাকে একটু টেস্ট করো, দেখো কোন ধরনের বিষ আছে। ততক্ষণ আমি ওর পেট থেকে বেরোনো ওই জিনিসটা একটু মাইক্রোস্কোপে দেখি। মাই গড সারিকা, দেখো কি বেরিয়েছে এর পেট থেকে। কি পেয়েছো সালুকে? নাও, এসে গেছে। মুখ থেকে কিছু বেরোলোই না তার আগে জিজ্ঞেস করার লোক চলে এসেছে। আচ্ছা সালুকে, আমি তো ওর পেটে ঢুকতে পারি না। আরে বস, আমি তো আছি ওর পেটের মধ্যে ঢোকার জন্য। তাহলে বলো কি পেয়েছো? আমি এর পেট কেটে দেখেছি। এর পেটের মধ্যে যা মাল মশলা ছিল সবই আমি পরীক্ষা করতে যাচ্ছিলাম। এই লোকটা মরার আগে মদ খেয়েছিল। বাহ, দেখলেন, একেই বলা হয় ডিটেকশন। আপনি মাইক্রোস্কোপেই চোখ রেখে গেলেন আর সারিকা ম্যাডাম বলে দিলেন। আর কি কি জানতে পেরেছেন সারিকা ম্যাডাম? আর এইটা জানা গেছে অভিজিৎ, এই লোকটির পেটের মধ্যে ছোট ছোট কাঁচের টুকরো পাওয়া গেছে। কি বললে সালুকে? কাঁচের টুকরো? হ্যাঁ, তার মানে এ কাঁচ খেয়েছিল? মনে তো হচ্ছে তাই। আর কাঁচ খাবার সময় দাঁত দিয়ে ওটা গুঁড়ো করে নিয়েছে কিনা বলতে পারবো না। বাহ বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার সারিকা ম্যাডাম। আপনি তো দিনের দিন এগিয়েই চলেছেন। এত বড় ব্যাপারটা তুড়ি মেরে বার করে ফেললেন। হ্যাঁ, দারুণ ব্যাপার। বাহ 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 বাহ। আরে দেখলেন, ডক্টর সালুকে আপনার প্রশংসা করছেন। ডাক্তার সালুকে এটা বলছে অভিজিৎ যে এই লোকটির পেটে যে ছোট ছোট কাঁচের টুকরো পাওয়া গেছে, এই কথাটা এক্ষুনি জানা গেছে। জাস্ট নাও, নিজেই দেখে নাও। সালুকে, আমি তোমাকে বিশ্বাস করি। আর আর কিছু বলো। বস, কাঁচের কারণে এর পেটের মধ্যে ক্ষত হয়ে গেছে। এর নাড়ি ভুঁড়ি একদম কেটে গেছে। হতে পারে এর মৃত্যু হয়েছে সেই কারণে। তার মানে মদ আর কাঁচ একসাথে খেয়েছিল। কিন্তু স্যার, কেউ কাঁচ কেন খাবে নিজে থেকে? মানুষ তো মদের নেশায় কত কিছুই না খায়। যখন এ খেয়ে টুন হয়েছিল, হয়তো ওর খিদে পেয়েছিল আর কাঁচের টুকরোগুলোকে চাট ভেবে খেয়ে ফেলেছিল। এসব কি বলছো ফ্রেডি? হ্যাঁ, তা বলে কাঁচ খেয়ে নেবে? কিন্তু শুধু শুধু কাঁচ কেন খাবে চাট ভেবে? চেয়ার খেতে পারে, টেলিফোন খেতে পারে। দেখুন স্যার, আমার মাথায় যা এসেছে আমি আপনাকে বলে দিলাম। আপনারা তো আমার পেছনেই পড়ে গেলেন। এটা ভুলে যাবেন না স্যার, আমিও অনেকগুলো কেস সলভ করেছি। ঠিক আছে ঠিক আছে ফেডরিক, ঠিক আছে। তাহলে এমনটা হয়তো হয়েছে, প্রথমে কেউ ওকে মদ খাইয়ে দিয়েছে, আর তারপর ওর নেশা চড়ে গেলে ওকে কাঁচের গুঁড়ো খাইয়ে দিয়েছে অন্য কিছুতে মিশিয়ে। শালুকে, মদের মধ্যে বিষ ছিল কি? স্যার ওই অ্যাকচুয়ালি আমি চেক করতেই যাচ্ছিলাম কি। প্রথমে এটা জানতে হবে যে এই লোকটা আসলে কে, আর এর পেটে কাঁচের গুঁড়ো আসলো কোথা থেকে। বিউরোতে কিসের আওয়াজ এটা? কিছু আরে কেউ কম্পিউটার অন করে রাখেনি তো? না স্যার, কম্পিউটার তো সব অফ আছে। ওই দিক থেকে আওয়াজ আসছে। কে কাঁদছে এখানে? স্যার, আওয়াজটা এখান থেকে আসছে। তাহলে এ কাঁদছে। আমি তো ভাবছিলাম যে বিউরোতে কোনো জন্তু জানোয়ার ঢুকে পড়েছে। কি হচ্ছে এটা? কিছু না স্যার, একটু গান প্র্যাকটিস করছিলাম। কেন? কারণ আমাকে হতে হবে নেক্সট ইন্ডিয়ান আইডল। আচ্ছা, হ্যাঁ। 26শে এপ্রিল শুরু হচ্ছে সোনি টিভিতে রাত 9টার সময়। আর এইবার আমাকে ইন্ডিয়ার নাম্বার 1 সিঙ্গার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সরি স্যার, কিন্তু এখন তো এটা হতে পারে না। এরকম কেন বললে নাতাশা?
আমার গলা বুঝি ভালো না? না না স্যার, আমি একদমই সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে এখন তো অডিশন বন্ধ হয়ে গেছে। আর কি? আর স্যার আপনার বয়সটাও বেশি। 30 বছরের বেশি বয়সের লোক পার্টিসিপেট করতে পারে না। আমি তাহলে পরের বার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করতে থেকো, এখন একটু কাজ করে নাও। আর তোমার ট্যালেন্টে আমাদের কোনো সন্দেহ নেই, তোমার ভিতরে প্রচুর ট্যালেন্ট রয়েছে। কিন্তু এই যেটা ফ্রেডি এখন তুমি গাইছিলে, এটা কি কোনো গান ছিল? আচ্ছা তাহলে ট্রাই করো, চেষ্টা করো। ততক্ষণে আমরা একটু এভিডেন্স গুলো চেক করে নিই যেগুলো জঙ্গলে পেয়েছিলাম। নাতাশা, ওই কাগজটা কোথায় যেটা আমরা কার থেকে পেয়েছিলাম? Why? দয়া একটু লেখো তো, why? তারপরে লেখো এ, আর এটা এল লেখা আছে। তারপরে আছে CO। ব্যাস, তারপরে কাগজটা ছিঁড়ে গেছে। আচ্ছা, এই YAL আর COর মাঝখানে গ্যাপ আছে দয়া। YALCO, সামনে পেছনে কিছু অ্যালফাবেট বসিয়ে দেখি, হয়তো কোনো কোম্পানির নাম পেয়ে যাব। এই দেখো, 6টা কোম্পানি আছে বস। আয়াল কোলা প্রোডাক্টস, বোরাল কোঅর্ডিনেটর্স, পায়েল কনস্ট্রাকশনস, রয়্যাল কম্পিউটার ক্লাসেস, সানিয়াল কোঅপারেটিভ ব্যাংক, কৌটিয়াল কোল্ড ড্রিঙ্কস। এই কার্ড এই 6টা কোম্পানির যে কোনোটার হতে পারে বস। কোথায় আছে স্যার? বিবেক স্যার, ওই যে গাড়িটা আমরা জঙ্গল থেকে পেয়েছিলাম, হ্যাঁ, ওর মালিকের নাম জানতে পেরে গেছি। আচ্ছা, কে সে? মনোহর। যে মারা গেছে তার নামও মনোহর হতে পারে, কিন্তু এই জঙ্গলে গেছিল কি করতে? স্যার, ওর বাড়ির ঠিকানাও জানতে পেরে গেছি। ভেরি গুড, থ্যাঙ্কস। তাহলে একটা কাজ করা যাক, তুমি এই কোম্পানিগুলোতে গিয়ে খোঁজ নাও যে এই লোকটা কোন কোম্পানিতে কাজ করতো। ততক্ষণে আমরা মনোহরের বাড়িতে যাচ্ছি, গিয়ে দেখি যে ওখানে কি চলছে। এক্সকিউজ মি, এখানকার ম্যানেজার কে আছেন? কোনো কাজ আছে? কিছু জিজ্ঞেস করার ছিল। অ্যাডমিশনের ব্যাপারে যদি কিছু জানতে চান 3 মাস পরে আসুন, কারণ আমাদের পরবর্তী ব্যাচ 3 মাস পরে শুরু হবে। এত কথা বলার দরকার নেই, আমরা এটাই জানতে এসেছি যে এই লোকটা এখানে কাজ করতো কিনা। স্যার, এর কি হয়েছে? এর খুন হয়েছে। খুন? হ্যাঁ, কে ওকে খুন করে দিয়েছে। কে খুন করলো একে? সেটাই তো আমরাও খুঁজছি। খুঁজছেন? আপনারা কারা? আমরা CID। CID? হ্যাঁ, এই লোকটা তো এখানেই কাজ করতো না? এখানে কাজ করতো না, মাঝে সাঝে এখানে আসতো ম্যাডামের গাড়ি ঠিক করবার জন্য। ম্যাডামের কার ঠিক করবার জন্য? হ্যাঁ স্যার, এই গ্যারেজের লোক তো, গাড়ি ঠিক করবার জন্য একে পাঠানো হতো। মেকানিক ছিল কি না? এই ম্যাডামকে? এখানকার মালকিন উনি স্যার। আর কি কথা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল? স্যার, হয়তো ওনার গাড়ি খারাপ হয়ে গেছিল। আচ্ছা, এই লোকটা কে? নাম কি এর? বোধহয় এর নাম রজনীশ। কোথায় কাজ করে? স্যার, এই তো সুপার গ্যারেজে কাজ করে। সুপার গ্যারেজ? ইয়েস স্যার। থ্যাঙ্কস। সুপার গ্যারেজ, চলো। হ্যাঁ বলুন। আচ্ছা, মনোহর বাবুর বাড়ি কি এইটাই? হ্যাঁ। কি হয়েছে চন্দু? ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, বলুন কাকে চাইছেন? আপনি? হ্যাঁ, আমারই নাম মনোহর। আপনি মনোহর? কেন, কি ব্যাপার বলুন তো? আর তাছাড়াও এখানে লেখা আছে তো। কিন্তু আপনারা কারা? CID। ও, CID। আসুন, আপনাদের আমার সঙ্গে কি দরকার?
আমারই বাড়ির বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন যে আমি মনোহর কিনা? স্যার, যদি এ মনোহর হয় তাহলে ওই লাশটা কার? আর স্যার গাড়িটাও তো ওনারই। কার লাশের কথা বলছেন আপনারা? দেখুন, পেট্রোল পাম্পে একটা গাড়ির মধ্যে আপনার লাশ পাওয়া গেছে। আমার লাশ? আগে হ্যাঁ, সেই জন্যই তো আমরা এখানে এসেছি। আমার লাশ কি করে হতে পারে? আমি তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন, খুন হয়েছে, আর যেখানে খুন হয়েছে সেই জায়গাতেই আপনার গাড়িটা ছিল। ZK00NK55, এটা তো আপনারই গাড়ির নম্বর। হ্যাঁ, এটা তো আমারই গাড়ির নম্বর। কোথায় আছে আপনার গাড়ি? আসলে গাড়িটা গ্যারেজে রয়েছে। যদি আপনার গাড়ি গ্যারেজে না থাকে তো কি করে সম্ভব সেটা? গ্যারেজে ছিল যখন সেখানেই থাকবে। আপনার গাড়ি জঙ্গলে আছে, জঙ্গলে। জঙ্গলে? আগে হ্যাঁ, কোন গ্যারেজে দিয়েছিলেন আপনার গাড়িটা? সুপার গ্যারেজে ছিল। এই সুপার গ্যারেজটা কোথায় আছে? আসলে ওটা হ্যাঁ দয়া বলো। কি সুপার গ্যারেজ? এক্ষুনি ওই গ্যারেজটার ব্যাপারে জানতে পারলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি পৌঁছাও, আমি ওখানে দেখা করছি। স্যার, এটাই হলো সেই গ্যারেজ। আরে কিন্তু কি হয়েছে? আমার গাড়িটা তো দেখতে পাচ্ছি না। ভাই শোনো, হ্যাঁ আমি তোমাকেই বলছি, শোনো। কি চাই স্যার? ওই কোথায় গেল তোমাদের মিস্ত্রি? জানি না স্যার, ও তো কালকে থেকে নেই। কাল থেকে নেই? কোথায় গেছে? গাড়িটা সারানোর পর ওটাকে নিয়েই বাইরে গেল, আর এখন পর্যন্ত ফেরেনি। তাহলে নিশ্চয়ই আমার গাড়িটাই নিয়ে গেছে। কোথায় গিয়েছে ও? কিছু বলে যায়নি? না স্যার, কিছুই তো বলে যায়নি। তোমার গ্যারেজ থেকে গাড়ি নিয়ে চলে গেল আর তুমি পুলিশের রিপোর্ট লেখালে না? হ্যাঁ, এমনটা তো প্রায়ই করে, যে কোনো কাস্টমারের গাড়ি ট্রায়ালের জন্য বাইরে নিয়ে যায়। কিন্তু স্যার, এই প্রথমবারও গাড়ি নিয়ে গিয়ে এত দেরি হওয়ার পরেও ও ফেরেনি। সেটা কি এই লোকটা ছিল? হ্যাঁ, কিন্তু এর কি হয়েছে? এ মরে গেছে, খুন হয়ে গেছে। আর এ যে গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়েছিল, সেই গাড়িটা আমরা জঙ্গলে পেয়েছি, বুঝলে? কিন্তু একে খুন করলো কে? সেটাই খোঁজার চেষ্টা করছি আমরা। এখানে ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? কোনো ঝগড়াঝাটি? না স্যার, কারোর সাথেই কোনো কিছু ছিল না। ও তো খুব ভালো ছেলে ছিল। এই লোকটা থাকতো কোন জায়গায়? এর অ্যাড্রেস আছে তোমার কাছে? 305 306 307। এই যে স্যার। আরে এখানে তো দেখছি তালা দেওয়া। তো মানে কাকে জিজ্ঞেস করব? আমি ভাবছিলাম এই ঘরে কারোর তো থাকা উচিত ছিল। রজনীশের মা, বাবা, ভাই, বোন কেউ তো থাকবে। যদি কেউ বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই কাউকে পেতেন। আমরা ঠিক বুঝলাম না আপনার কথাটা। ওর পরিবারে ও ছাড়া আর কেউই নেই। তাছাড়া ওর নিজের বাড়িঘরও নেই। তাহলে এটা কি অন্য কারোর বাড়ি নাকি? এটা আমার বাড়ি। এখানেও ভাড়ায় থাকতো। একা থাকতো নাকি এখানে? হ্যাঁ। তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন যে এখনো কোথায় আছে। পড়ে আছে কোথাও মদ খেয়ে। রোজ বন্ধুদের সাথে পার্টি করে। কখন আসে কখন যায় আমরা কিছুই জানতে পারি না। তো ওর ব্যাপারে আর কিছু জানেন কি আপনি? কিন্তু আপনারা কারা? কেন জিজ্ঞেস করছেন ওর সম্পর্কে? আমরা সিআইডি থেকে এসেছি। কি হয়েছে? এই লোকটার খুন হয়ে গেছে। খুন? কে করেছে ওর খুন? আমরাও এটাই খোঁজার চেষ্টা করছি যে ওকে কে মেরেছে। অনেক দিন ধরে ও এখানে থাকতো। খুব মিশুকে ছিল ছেলেটা। ও আমার ছেলের মতন ছিল। আচ্ছা, আমরা কি ওর রুমের তল্লাশি নিতে পারি? এই ঘরের চাবি তো আছে নিশ্চয়ই আপনার কাছে? না, আমার কাছে নেই। কিছু মনে করবেন না, দরজাটা ভাঙতে হলো। আপনি রিপেয়ার করে দেবেন তো? হ্যাঁ, রিপেয়ার তো করে দেবো। আমরা এই রুমটা একটু তল্লাশি নেব। আপনি যদি একটু বাইরে গিয়ে দাঁড়ান প্লিজ। বেশিরভাগ এটাই হয় অভিজিৎ। কেউ কেউ বলে যে লোকটা ভালো ছিল, আবার কেউ বলে খারাপ ছিল। কিন্তু কেসের শেষে পৌঁছে গেলে তবেই বোঝা যায় যে লোকটা আসলে কেমন ছিল। তা তো ঠিক, কিন্তু এর ব্যাপারে তো এখন অবধি কিছু জানতেই পারিনি। দেখা যাক কি পাওয়া যায়।
অভিজিৎ, এই কাগজটা বিছানার নিচে লুকিয়ে রেখেছিল। এটা তো একটা ম্যাপ, খাটের নিচে লুকিয়ে রেখেছিল, তার মানে গন্ডগোল আছে। নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট পেপার হবে, সেই জন্যই লুকিয়ে রেখেছিল। কোন জায়গার নকশা হতে পারে এটা? সেটাই তো জানতে হবে ফ্রেডি। এই জায়গাটা দেখো, এখান থেকে 5টা রাস্তা গেছে। এই রাস্তাটা এসেছে উত্তর দিক থেকে, আর এই রাস্তাটা এসছে পূর্ব দিক থেকে। এবার এই যে রাস্তাটা, যেটা উত্তর দিক থেকে এসেছে, আর এটা যেটা পূর্ব দিক থেকে, এই দুটো রাস্তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছো, যেখানে অদ্ভুতভাবে মার্ক করে রেখেছে, গন্ডগোলটা এইখানেই আছে, এইখানেই। এখানে তো শুধু চিহ্নগুলো রয়েছে, আমরা কি করে জানতে পারবো জায়গাটা ঠিক কোথায়? আর স্যার, এই যে এখানে একটা ল্যান্ডমার্ক আছে স্যার, যেটা মন্দিরের মতো দেখতে। কিন্তু স্যার, শহরে তো অনেকগুলো মন্দির আছে। আমাদের ঠিক এই জায়গাটাই খুঁজতে হবে বিবেক। স্যার, মাথার মধ্যে আটকে আছে কিন্তু মুখে আসছে না। কি বুঝতে পারছি না কেন, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা আমার আগে দেখা। মনে করতে পারছি না কোথায় যে দেখেছি। মনেই করতে পারছি না, মনে করতে পারছি না। মনে পড়ে যা, মনে পড়ে যা, মনে পড়ে যা, মনে পড়ে যা, মনে পড়ে যা। এই মনে পড়ে গেছে। ফেডরিক, তাড়াতাড়ি বের করো, না হলে ভুলে যাবে। স্যার, এই জায়গাটা কল্যাণনগরে ওয়েস্টে 5টা রাস্তা আছে আর একটা মন্দিরও আছে। কল্যাণনগর ওয়েস্ট? তুমি কি করে জানলে? স্যার, ওখান থেকে আমি একটা পকেট মারকে ধরেছিলাম, তখন কিছু লোক আমাকে মারার জন্য তাড়া করেছিল। স্যার, আপনাকে মেরেছিল? কোনো ব্যাপার না ফেডরিক, এ সমস্ত হয়, বাদ দাও। এবার তোমরা যাও ওই কল্যাণনগর ওয়েস্টে আর খোঁজ নাও। মনে হচ্ছে এই জায়গাটাই বস। দেখে তো তাই মনে হচ্ছে। খুব নির্জন জায়গা। এই নির্জন জায়গার নকশা রজনীশের বাড়িতে কি করতেছিল? স্যার, এখানে হয়তো কিছু লুকিয়ে রেখেছে। হ্যাঁ স্যার, লুকোনোর জন্য খুব ভালো জায়গা এটা। আরে, কারা আপনারা? কাকে খুঁজছেন? আপনি? আমি এই এখানেই থাকি। আচ্ছা, একটা কথা বলুন, এই বাড়িটা কার? মালিক কে এই বাড়িটার? মালিককে তো আমি কখনো দেখিনি। অনেকদিন থেকে এই বাড়িটা খালি পড়ে আছে। শুনেছি অনেকদিন আগে এখানে কেউ থাকতো। কে কে থাকতো এখানে? তার নাম ঠিকানা জানেন আপনি? ওটা তো আমি জানি না। আর কিছু জানেন কি? হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে, রাতের দিকে 2-3 দিন আমি আলো জ্বলতে দেখেছিলাম। রাতের বেলা লাইট? তাহলে তো গন্ডগোল মনে হচ্ছে। কেন? রাতের বেলা আত্মাদের ওই সব কাণ্ড ঘটে। আত্মা? আত্মাদের নয়, এখানে অন্য কিছুর কাণ্ড ঘটে। চলো গিয়ে দেখি। এটা তো কোনো গ্যাংয়ের আড্ডা মনে হচ্ছে। বোধহয় রজনীশ এই আড্ডাটার কথা জানতে পেরেছিল। ওই আড্ডাটার ব্যাপারে জানতে পেরেছিল, সেই জন্যই মনে হচ্ছে খুন করা হয়েছে। মনে হচ্ছে গ্যাংয়ের লোকজনই ওকে মেরে দিয়েছে। হ্যাঁ স্যার, এই মহিলাও তাই বলছিল যে রাতে কখনো কখনো এখানে লাইট জ্বলে। একটা কাজ করো, খুব সাবধানে। হতে পারে ভিতরে কেউ লুকিয়ে রয়েছে। ভেঙে দাও দয়া। স্যার, এখানে তো দেখছি অনেক জিনিসপত্র রয়েছে। স্যার, মনে হয় এই বাড়িটার মালিক কোথাও বাইরে চলে গেছে, তারপর আর ফেরেইনি এখানে। এটা হতে পারে যে লোকটা মরেই গেছে হয়তো। রজনীশের বাড়িতে এই জায়গাটার নকশা পাওয়া গেছিল। কিছু না কিছু তো আছে এখানে, দেখা যাক।
দুখানা লাশ দেখে মনে হচ্ছে বহু বছর আগে খুন করা হয়েছিল এদেরকে। হ্যাঁ স্যার, তারপর লুকিয়ে রেখেছে। স্যার, যে রজনীশকে খুন করেছে তার সঙ্গে এই দুটো লাশের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। এই বাড়িটার মালিককে খুঁজতে হবে। আরে সালুকে কিছুতেই বুঝে উঠতে পারছি না। খুঁজতে বেরোলাম এর খুনিকে, আর খুনি তো পেলাম না, হাতে পেলাম দুটো কঙ্কাল। এবার খোঁজো এদের খুনিকে। আরে ভাই, তুমি আমাকে কেন শোনাচ্ছ? আমি কি বলেছিলাম ওখানে যেতে? আরে স্যার, আমাদের অন্তত একটু সাবাসী তো দিতে পারতেন যে খুনিকে খোঁজার জন্য আমরা একদম সঠিক রাস্তায় এগোচ্ছি। বাহ, খুব ঠিক রাস্তায় চলেছ। এক তো খুনির সন্ধান পাওনি, আবার দুটো কঙ্কাল এনে হাজির করেছো ফরেন্সিক ল্যাবে, আর চাইছো সাবাস বলি। কামান ইয়ার। দেখো, যাই হোক, এর মুখটা তো আমরা দেখতে পাচ্ছি, যার থেকে এর পরিচয় জানতে পারছি আমরা, কিন্তু এই দুটো কঙ্কাল, এদের তো কিছুই নেই। বুঝে উঠতে পারছি না এরা কে ছিল, ওই ঘরেই বা কি করছিল। দেখো বস, একটা কথা বোঝা গেছে। কি? সেটা হলো এই দুজন পুরুষ নয়। তার মানে দুজনেই মহিলা? না, দুজনের মধ্যে একজন মহিলা। ও, তাহলে এরা দুজন স্বামী স্ত্রী? এই মুহূর্তে এটা বলতে পারবো না দয়া, কিন্তু দুজনের কঙ্কাল যখন একসঙ্গে পাওয়া গেছে তখন কোনো না কোনো সম্পর্ক তো হবেই। সালুকে এদের মৃত্যু কবে হয়েছিল? বস, আমি সারিকাকে পাঠিয়েছি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে এই দুজনের ডিএনএ টেস্ট করার জন্য আর এদের কার্বন রেটিং টেস্ট করার জন্য। তার থেকেই জানা যাবে এই দুজনের মৃত্যু কবে হয়েছে, এদের বয়স কত ছিল, এদের দুজনের মধ্যে সম্পর্কই বা কি ছিল। স্যার, স্যার এদের মৃত্যু প্রায় 8 বছর আগে হয়েছিল। 8 বছর আগে? হ্যাঁ স্যার। অদ্ভুত ব্যাপার, এই লাশ দুটো ওই বাড়িতে 8 বছর ধরে পড়েছিল আর কেউ জানেই না সেটা। আচ্ছা, কত বয়স হবে বলে মনে হয় এদের দুজনের? লোকটার বয়স প্রায় 40 বছর আর মহিলাটির বয়স 35 বছর হবে। সারিকা, এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক? এক মিনিট, সারিকা, তোমার বস কে? আপনি স্যার। তাহলে সবার আগে আমাকে এসে ডিটেলটা জানানো উচিত, তাই না? এক্সকিউজ মি। থ্যাংক ইউ। কাম, আমাকে বলো কি হয়েছে। আরে কি বলছো? ও মাই গড। এই যে সালুকে, নাটক করো না, তাড়াতাড়ি বলো কি বলেছে সারিকা। এই মহিলা এই ছেলেটার মা। কি? রজনীশের মা? হ্যাঁ। ডাক্তার বাবু, শুধু ডিএনএ টেস্ট করে কি করে বুঝতে পারলেন যে এই মহিলা ওরই মা? এসো বলছি কি করে জানা যায়। দেখো ফ্রেডি, দুটো লোকের মধ্যে সম্পর্ক জানার জন্য 13টা পদ্ধতি আছে। এর থেকে জানা যায় দুজনের মধ্যে সম্পর্ক কি। বস, খুব কম কেসে এরকম হয় যে 13টার মধ্যে 13টা পয়েন্টই ম্যাচ করে। যখন সবচেয়ে বেশি পয়েন্ট যার সঙ্গে ম্যাচ করে তার থেকেই বোঝা যায় দুজনের মধ্যে সম্পর্কটা কি। এর মা, ভাই, বোন না এর বাবা। তাহলে কি এই কঙ্কাল মানে এটা এই ছেলেটার বাবার? না স্যার। তার মানে এর এই রজনীশের সঙ্গে কোনো সম্পর্ক নেই? না দয়া, কোনো সম্পর্ক নেই বস। এ তো অদ্ভুত রহস্য ডক্টর। ওই বাড়ি থেকে আমরা দুখানা লাশ পেয়েছি, একজন এই যে রজনীশের মা, আর এই দ্বিতীয় কঙ্কাল যেটার সঙ্গে রজনীশের কোনো সম্পর্ক নেই। আর এই যে আসলে কে তাও জানা নেই। একবার যদি এই ছেলেটার খুনির হদিশ পাই না, তাহলে এটাও জানতে পারবো যে দ্বিতীয় কঙ্কালটা আসলে কার। ওই জায়গাটা এর, মানে এই মালিক জায়গাটার। তাহলে তুমি? স্যার, আমি কিছু জানি না। কল্যাণনগরে মন্দিরের পাশে যে বাড়িটা পড়ে রয়েছে সেটা তোমার? স্যার, বাড়িটা তো আমারই। জানো সেখানে দুখানা লাশ পাওয়া গেছে? লাশ? হ্যাঁ, লাশ। কাদের ওগুলো? স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। বাড়িটা কার? বাড়িটা তো আমারই স্যার। তাহলে জানি না বলছো? স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। 8 বছর আগে কাকে মেরেছিলে? স্যার, 8 বছর আগেই তো আমি বাড়িটা কিনেছি। আপনি রেজিস্ট্রি পেপারটা দেখুন, সাথী নামে একটা মেয়ের কাছ থেকে কিনেছিলাম। হতে পারে ওই লাশ লুকিয়ে রেখেছিল। কেনার সময় বাড়িটা খুলে দেখোনি? স্যার, দেখেছিলাম, সেই সময় তো কিচ্ছু ছিল না। আর সাথী 1 মাস সময় চেয়েছিল। আমি তখন বলেছিলাম আচ্ছা ঠিক আছে। হতে পারে সেই সময় লাশটা লুকিয়েছিল ওখানে। আর এরপরে আর আমি বাড়িটাকে দেখিনি। মাঝে মাঝে আমি যেতাম, বাইরে থেকে দেখে চলে আসতাম, কিন্তু ভেতরে ঢুকে আমি কখনো দেখিনি। অভিজিৎ, এটা ওই মেয়েটাই যে কম্পিউটারের ক্লাস চালায়। আর এর স্টাফেদের মধ্যে একজন লোক বলেছিল যে
এর রজনীশের সঙ্গে ভীষণ ঝগড়া হয়ে গেছিল কোনো একটা ব্যাপার নিয়ে। তার মনে হচ্ছে সাথী আর ওই লোকটার নিজেদের মধ্যে কোনো কানেকশন আছে। রয়্যাল কম্পিউটার ক্লাস, তাই না? কেউ এখান থেকে একদম নড়বে না, যে যেখানে আছো সেখানে বসে পড়ো। বসো। স্যার, আপনারা এখানে? স্যার, ওই খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? খুনিকে পাওয়া যাবে তার আগে আপনি এটা বলুন, আপনাদের সাথী ম্যাডাম কোথায়? স্যার, সাথী ম্যাডাম তো আজ গোয়া যাচ্ছেন বেড়াতে ওনার বয়ফ্রেন্ড রাজীবের সাথে। গোয়া? কখন কখন গেছে ও? এই তো আজকে 2টোর সময়। কিসে গেছে ও? ফ্লাইটে না ট্রেনে? স্যার, আজকেই বাসে 2টোর সময়। আমি তো টিকিট কনফার্ম করিয়েছিলাম। তুমি টিকিটটা বুক করিয়েছিলে কোত্থেকে? স্যার, শুভযাত্রা ট্রাভেলস। শুভযাত্রা? একটু নাম্বার দাও তো ওখানকার। হ্যাঁ স্যার, দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ স্যার, লিখুন। বলো। 110-347-832। হ্যালো, হ্যাঁ আমি মানে আজকের 2টো টিকিট বুক করেছিলাম গোয়ার জন্য, রাজীব আর সাথীর নামে। হ্যাঁ হ্যাঁ। কি বাস বেরিয়ে গেছে? ও মাই গড। আচ্ছা, এই বাসটা এখন কোথায় পৌঁছেছে? আরেকবার যাবো কোথায়? পানভেলে। বাসের নাম্বারটা কত? ওকে ওকে ফাইন। অভিজিৎ, বাস বেরিয়ে গেছে আর পানভেলে পৌঁছেও গেছে। যেখানেই পৌঁছে যাক দয়া, থামতে তো হবেই। আমি এসিপি স্যারকে ফোন করছি। হ্যালো স্যার। দয়া, সাথী আমাদের নাগালেই ছিল কিন্তু বুঝতে পারিনি, আর যখন জানতে পেরেছি তখন হাতের বাইরে যেন না যায়। স্যার, আমি তোর ছবিটা এমনিই দেখেছিলাম বাই চান্স ওই কম্পিউটারের ক্লাসে। 3-3টে খুন করে ফেলেছে আর কেউ সেটা জানতেও পারেনি। স্যার, মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল, সেই জন্যই খুনগুলো হয়েছে। ওখানকার একজন স্টাফও বলছিল যে এদের দুজনের মধ্যে মানে রজনীশ আর সাথীর মধ্যে বেশ জোরদার ঝগড়া হয়েছিল। আচ্ছা, তাহলে কোথাও ঝগড়ার কারণে এই ছেলেটা খুন হয়নি তো? হ্যাঁ স্যার, সেটা হতে পারে। স্যার, ও হয়তো জেনে গেছে যে আমরা ওর পিছু নিচ্ছি, তাই হয়তো পালাচ্ছে এরকম ভাবে। স্যার, আর যদি ও গোয়াতে না যায়, মানে যদি রাস্তাতেই নেমে যায়? হ্যাঁ, সেটা ঠিক বিবেক, কিন্তু অন্তত বাসের ড্রাইভার তো বলতে পারবে যে ওরা কোথায় নেমেছে। সবাই চোখ খুলে রাখো, দেখো কোথাও আশেপাশে বাস দেখা যাচ্ছে কিনা। ওই গাড়িটার সামনে দেখো, একটা লাক্সারি বাস যাচ্ছে। না স্যার। ওই বিএসসি বাসের সামনে দেখো, আমি তো একটা লাক্সারি বাস দেখতে পাচ্ছি। ওই যে ওইটা। স্যার, এই বাসটাই, নাম্বার মিলে যাচ্ছে। ওর ড্রাইভারের সামনে চলো। এই দাঁড়াও দাঁড়াও, বাস থামাও। এই যে বাস দাঁড় করো, বাস দাঁড় করো, বাসের সাইডে নিয়ে আসো, নিয়ে আসো সাইডে। ঘাবড়াবার কিছু নেই, কিচ্ছু হবে না। আমরা সিআইডি থেকে এসেছি, চিন্তা করবে না, চিন্তা করবে না, কিচ্ছু হবে না। এই যে স্যার সাথী, আমরা এই যে সাথী ম্যাডাম, আপনাকে দরকার আছে, একটু বেরিয়ে আসুন। আমি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আমি কেন? রাজীব, এটা কি অসভ্যতামি হচ্ছে? আপনারা সিআইডিতে বলে যাকে তাকে ডিস্টার্ব করবেন? দেখুন সাথী ম্যাডাম, আমরা সবকিছু জানতে পেরেছি, সেজন্য ভালো এটাই হবে যে আপনি চুপচাপ বাইরে আসুন। এদিকে আসুন। আপনি কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। এদের প্রবলেমটা কি ভাই? দেখুন, আপনাদের যা জিজ্ঞেস করার এখানেই করুন, ও বাইরে যাবে না। চুপচাপ এদিকে এসো, নাহলে এমন থাপ্পড় পড়বে না 4 দিন ধরে মাথার মধ্যে চক্কর কাটবে, বুঝেছ? রাজীব, দেখ, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই দেখে আসছি। তাড়াতাড়ি এসো।
নাতাশা, হ্যাঁ, স্যার। ওকে বাইরে নিয়ে এসো। আমি চলো। আমি কিছু চলো, আমি বুঝতে কিছু পারবে। করিনি। আমাকে ছাড়ো, আমি যাব না। ছাড়ো, ছাড়ো আমায়। এসো। ছাড়ো। এসো এদিকে। ছাড়ো আমাকে, ছাড়ো। আরে না, ছাড়ো। আরে এই, দাঁড়াও! আরে ধরো ওকে! হ্যাঁ, আমি মেরেছিলাম রজনীশকে। এমনি মেরে দিয়েছো কোনো কারণ ছাড়াই? ব্ল্যাকমেল করছিল ও আমায়। ব্ল্যাকমেল? হ্যাঁ, কিভাবে ব্ল্যাকমেল করতো? যখনই পারতো অফিসে চলে আসতো গাড়ি ঠিক করার বাহানায়, আর তারপর টাকা চাইতো আমার কাছে। কখনো 5 লাখ তো কখনো 10। কেন টাকা চাইতো কেন? কারণ ও জানতে পেরে গেছিল যে আমি আমার নিজের বাবা আর সৎ মায়ের খুন করেছিলাম। এক মিনিট, এই আসল বাবা আর সৎ মায়ের ব্যাপারটা কি? আমার বাবা আর আমার সৎ মা মিলে আমার নিজের মায়ের খুন করে দিয়েছিল। খুন? তোমার নিজের মাকে খুন? আরে এই সৎমা এ কে ছিল? ও রজনীশের মা ছিল। ওরা দুজনে মিলে আমার মাকে খুন করেছিল। তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তোর জন্য আমার প্রেমিকা আমার উপর রাগ করে বসে আছে, আমার সঙ্গে কথা পর্যন্ত বলছে না। আমাকে ক্ষমা করে দাও। চুপ কর। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোকে আমি মেরেই ফেলবো। হ্যাঁ, তোকে আমি। যখন আমি 15 বছরের ছিলাম, একদিন রাতে আমার বাবা। কেউ আছেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কাজ হয়ে গেছে। তুমি আমাকে যেমনটা বলেছিলে আমি তেমনটাই করেছি। লাশটাকে এবার লুকিয়ে ফেলতে হবে। আমি সেই দিনই ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার মায়ের খুনের বদলা নিয়েই ছাড়বো না ওদের দুজনকে। কিন্তু তুমি এই কথাটা পুলিশকে জানাওনি কেন? কিভাবে বলতাম? আমার মায়ের মৃত্যুর পরে আমার বাবা রোজ আমায় মারধর করতো, বকতো, ধমকাতো, বলতো যদি আমি কাউকে কিছু বলি তাহলে আমারও সেই হাল করবে যে আমার মাকে করেছিল। কিন্তু তুমি ওদের মারলে কিভাবে? ওদের শরীরে তো কোনো রকম চিহ্ন ছিল না, গুলি লাগার বা ছুরির দাগ। যখন ওরা ঘুমোচ্ছিল তখন আমি ওদের ইলেকট্রিক শক দিই, আর ওরা মরে যেতেই ওদের ওখানেই লুকিয়ে ফেলি। তারপর বাড়ি বিক্রি করে পালিয়ে গেলে? হ্যাঁ। ওখানেই ভুলটা করে ফেলেছো তুমি। যদি লাশটা অন্য কোথাও লুকাতে তাহলে হয়তো আমরা জানতে পারতাম না। আর এই রজনীশ, একে কিভাবে মেরেছো তুমি? আমি আগে থেকেই জানতাম যে রাজীব আর রজনীশ ভালো বন্ধু। আমি রাজীবকে বললাম যে ও রজনীশকে পার্টির বাহানায় ডাকুক। ও, তো তুমিও জড়িত এর সঙ্গে? প্রথমে তো খুব ফটর ফটর করছিলে, এখন মুখ একদম বন্ধ কেন? হ্যাঁ, দেখুন স্যার, আমি কিচ্ছু করিনি। যা করেছে সব ওই করেছে। আমি তো শুধু ওকে ডেকে এনেছিলাম স্যার। তারপর কি হলো? যখন রাজীব আর রজনীশ পার্টি করছিল তখন আরে আরে দাঁড়া না ভাই, তুমি কি করছো এই জঙ্গলের মধ্যে? তুই ওকে চিনিস নাকি? একে নাচানোর উপায় আছে? এ তো আমার মাকে খুন করেছে। একে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। শোন শোন ভাই, আমার কথাটা শোন ভালো করে। দেখ, আমার কথা শোন। দেখ, এই সব কথা ভুলে যা, আমি তোকে ভালো করে বোঝাবো। দেখো, তুমি যেরকম ভাবছো সেরকম কোনো কিছু নয়। আমি তো তোমার বোন হই, যতই সৎ হই তবু বোনই তো হই না। তুই আমার বোন নোস, তুই খুনি। আমি কালই এদিকে গিয়ে সবকিছু বলে দেবো। তুই পুরোনো কথাগুলোকে ভুলে যা আর আমার কথাটা ভালো করে শোন। কি করে বলবো আমি? এই মেয়েটার জন্য আমাকে কত কি করতে হয়েছে জানিস? খালি পেটে থেকেছি, রাস্তায় দিন কাটিয়েছি। যদি মেকানিকের কাজটা আমি না জানতাম তাহলে তো এতদিনে মরে যেতাম। আমার কথাটা ভালো করে শোন। দেখ, এসব কথা ছাড়, আমি ওকে ভালো করে বোঝাবো। আমি বোঝাবো ওকে। আয় এদিকে আয়।
আরে চল মদ খাবো চল। আরে বস না রে ভাই, বস বস বস। আরে বস না রে ভাই, তুই খুব টেনশনে আছিস। বস 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 বস, ঠিক করে বস বস, আরাম করে বস। রাজীব, কি হলো? আমার শরীরটা কেমন করছে। আরে আরে শোন শোন শোন, কি হয়েছে? আরে আমার বাড়ি যাবো। আরে কি হয়েছে বলবি তো? আরে তুই এইভাবে যেতে পারিস না, এই অবস্থা কোথায় যাচ্ছিস তুই? আমরা ওকে আটকাতে চেয়েছিলাম আর গাড়ির মধ্যে বন্ধ করে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও হাত ছাড়িয়ে চলে গেল দৌড়ে। প্ল্যান তো তোমরা দুজনে খুব ভালোই বানিয়েছিলে। কাঁচ দিয়ে খুন, কাঁচ দিয়ে, বাহ, কেউ জানতেও পারবে না আর তোমাদের কাজও হয়ে যাবে। কিন্তু রজনীশ মরতে মরতে তোমাদেরকে ফাঁসি দিয়ে গেছে। এই সবকিছু রাজীবের ভুল, এই সবকিছু তোমার জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ, সব তোমার জন্য হয়েছে। তুমি যদি ওকে না ছাড়তে আমরাও আর সিআইডির হাতে পড়তাম না। এইটাই হয় স্যার, যখন ধরা পড়ে তখন একে অপরকে দায়ী করে। এবারে জেলে বসে ঝগড়া করবে, বুঝেছো? সাথে মানছি ওরা তোমার মাকে খুন করেছিল, তার মানে এই নয় যে তুমিও খুন করবে। তিনটে খুন করেছো তুমি, 3টে খুন, আর তাতে এই রাজীবও তোমাকে সাহায্য করেছে। এবার অপেক্ষা করো ফাঁসির জন্য।